আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে এবং প্রতি পূর্ণিমার ন্যায় এই পূর্ণিমাতেও নিজ গৃহ শ্যামবাজারে ভক্তদের মঙ্গলার্থে হোমযজ্ঞ থাকে। এই যে মায়াংতন্ত্রের যজ্ঞ, এখানে না বলে কিছু হয় না। সে কাজ বশীকরণ হোক বা শত্রু আপনাকে বান মেরেছে সেই বানটাকে কাটানোর কাজ হোক। আপনি একাধিক ডাক্তার দেখিয়েছেন, আপনি ট্রিটমেন্ট করছেন, অর্থাৎ টেস্ট করিয়েছেন, কোনো রোগ নেই, কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার শরীরের ভেতরে একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে। পায়ের তলায় কেউ ছুঁচ ফোটাচ্ছে বা গা হাত পায়ে ছুঁচ ফোটাচ্ছে, মাথাটা মাঝে মধ্যে টিমটিম করে, দাঁতের কোনো সমস্যা নেই অথচ দাঁতের যন্ত্রণা কিন্তু মাঝে মধ্যেই থেকে যাচ্ছে। কোথাও যাওয়ার আগে কনফিডেন্স লেভেল হারিয়ে মনে হয় এই পটিতে গেলে ভালো হয়। একটু নিজের এই যে সমস্যাগুলো আপনাদের হয় নিজেদের, সেগুলো কেউ বান মারার কারণেই হয়। বান মেরে দূর থেকে পেটের ভেতর ওষুধ করে দেওয়াও সম্ভব, আবার কোনো কিছু খাইয়ে অতি অবশ্যই পেটে ওষুধ চালান করা তো খুব সহজ কাজ। সেই কাজ যদি কেউ কালাজাদু দ্বারা ক্ষতি করে থাকে, কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি মুসলিম সুলেমানিদের তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি প্রেতাত্মা বা জিন আত্মা চালনা করে এই কাজটুকু করে, অর্থাৎ খাপির জিন বা ডাকিনী প্রেতাত্মা চালান করে, তাহলে সেই চালানটাকে কাটান করতে হয়। কাটান করে মহামৃত্যুঞ্জয় বা ধন্বন্তরী মহামৃত্যুঞ্জয় বা মহামৃত্যুঞ্জয় সহ রক্ষা কবচ প্রদান করতে হয়। এই আচার্য পলাশের যে মেটাল ট্যাবলেট, বলা হয় সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলাপার। অতি অবশ্যই এই মেটাল ট্যাবলেট ধারণ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্যক্তির সমস্যার সমাধান এক চান্সে হয় এবং তার জন্য বেশি দিন সময়ও লাগে না, কারি টাকাও খরচা হয় না। অবশ্যই। আর এই যে ধারণ ছাড়া প্রতিকার, এটা শুধুমাত্র এই তারাপীঠ দেখতে পাচ্ছেন, তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ এবং আমার নিজ গৃহ শ্যামবাজারে যে হোমযজ্ঞ দ্বারাই এই ধারণ ছাড়া প্রতিকার করা সম্ভব। এই ধারণ ছাড়া প্রতিকার করতে গেলে কেন যজ্ঞটা অতি অবশ্যই প্রয়োজন আগে বলে রাখি। যে ব্যক্তির সমাধান করতে হবে সমস্যার, সেই ব্যক্তির ছবি এবং নাম গোত্র অতি অবশ্যই লাগবে এবং সেই ব্যক্তির ফটোর ওপর রেখে যে ক্রিয়াকাণ্ডগুলো হয় যারা দেখেছেন এবং ধারণ ছাড়া প্রতিকারে যারা উপকার পেয়েছেন তারা আজকে টিভির অনুষ্ঠান দেখছেন এবং তারাও জানেন যে ধারণ ছাড়া প্রতিকারে অবশ্যই এতে সমস্যার সমাধান হয়। কোনো কিছু দিলাম বাড়িতে রেখে দিলেন, এতে ধারণ ছাড়া প্রতিকার হবে না। ধারণ ছাড়া প্রতিকার করতে গেলে এই যজ্ঞের প্রয়োজন এবং যজ্ঞেতে এই অদৃশ্য শক্তি, সে হাই ট্রান্সফার এনার্জিকে আহ্বান করতে হয়। এই যে সাকল্যগুলো প্রয়োগ করা হয় যজ্ঞে, গ্রহদোষ খণ্ডনের জন্য এক প্রকার সাকল্য, সে গুরুচণ্ডাল দোষ হোক, মাঙ্গলিক দোষ হোক, বিষ যোগ হোক, অঙ্গার যোগ হোক, কালসর্প দোষ হোক, ইত্যাদি নানাবিধ দোষ, শনি সাড়ে সাতি হোক, এই সমস্ত দোষগুলো কাটানোর জন্য যে সাকল্যগুলো প্রয়োগ হয় আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আমার যখন যজ্ঞ হয় সে আহুতি প্রদানের সাকল্যগুলো এক এক রকম। আবার কাউকে স্তম্ভন করা বা বশীকরণের জন্য এক প্রকার সাকল্য হয়। বশীকরণ, সন্তান বশীকরণ আছে, পিতামাতাকে বশীকরণ আছে, ভাই বোনেদের সম্পর্ক ভালো আছে, গৃহ শান্তি ফেরানোর জন্য প্রত্যেকের প্রতি প্রত্যেকের বশীকরণ আছে। এই বশীকরণ আরেক রকম, একরকম এই ধরনের বশীকরণ হলো, তার সাকল্য একরকম। আবার কামিনী মোহিনী বশীকরণের সাকল্য আবার আরেক রকম হয়, যেটা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করা হয়। একে বলা হয় আকর্ষণ বশীকরণ বা কামিনী মোহিনী বশীকরণ। এর আবার সাকল্য এক প্রকার হয়। কারণ এই যে যজ্ঞে আহ্বান করতে হয়, সে হাই ট্রান্সফার এনার্জিকে আহ্বান করতে গেলে সাকল্যের প্রয়োগ যে হয়, এই যে হোমে এইগুলো পড়ে এর গন্ধে তাদের আনাগোনা ঘটবেই ঘটবে। এবং আমার গৃহে যে যজ্ঞ হয় আর তারাপীঠে যে যজ্ঞ হয়, প্রতিটা ব্যক্তি উপকার পেয়েছেন, একজনও বলতে পারবেন না যে উপকার পান। এবং 100% সমস্ত ব্যক্তির সমস্যার সমাধান হয় এক চান্সে। আজকে শ্রী শ্রী পর্দায় আপনাদের রামকৃষ্ণ দেবের বাণী সম্বন্ধে বলবো।
আগের দিনে এপিসোড যথারীতি চলছে রামকৃষ্ণদেবের বাণী। আজকের এপিসোডে অমৃত কথা থেকে প্রথম বাণীটা আপনাদের বলছি। এটা কিন্তু আজকের এপিসোডের প্রথম বাণী। দুধ ও জল একসঙ্গে রাখলে মিশে যায়, কিন্তু দুধকে মাখন করতে পারলে জলের সঙ্গে মিশে না। সুতরাং ঈশ্বরকে লাভ করতে পারলে হাজার হাজার সংসারীবদ্ধ জীবের সঙ্গে থাকলেও তাকে আর বদ্ধ করতে পারে না। অর্থাৎ আপনি যে ঈশ্বর সাধনা করছেন, সেই ঈশ্বর সাধনার জন্য আপনাকে কিন্তু গৃহের বাইরে সন্ন্যাস নেওয়ার দরকার নেই। আপনি গৃহতে থেকেই যদি ঈশ্বরের প্রতি পরম ভক্তি থাকে, তাহলে ঈশ্বর সাধনা করতে পারেন। এবার ঈশ্বরের দর্শন কবে হবে সেটা পরের কথা। আগে আমি একটু কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? ছেলের নাম কি? কি অর্ধেন্দু? হ্যাঁ, জন্ম তারিখ বলো। অর্ধেন্দু 7/9/2000। টাইমটা বলো মা। দুপুর 1:03 কলকাতা। জন্মস্থান কলকাতা, তাই তো? আমার অনুষ্ঠান কি আজকে প্রথম দিন না আগে দেখেছেন? না না, অনেক দেখি। কিবার দেখেন? রবিবার আর সোমবার দিন বিকেল 4:25 হয় শ্রেষ্ঠ টিভিতে। এগুলো দেখি, কথাবার্তাগুলো শুনি, খুব ভালো লাগে। বৃহস্পতি ভালো লাগে, তাই তো? অন্যদের থেকে কিছুটা আলাদা মনে হয় আমার অনুষ্ঠান, তাই তো? বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ, বৃহস্পতিবার জন্মবার। ওর যেটা দেখতে পাচ্ছি ধনু লগ্ন এবং ধনু রাশি, ছেলে দেখতে সুন্দর, রাশি এবং লগ্নস্থ কেতু, সেই কেতু এবং রাশি এবং লগ্নস্থ তুঙ্গি কেতু খুব ভালো ফল দেবে। এখন প্রশ্ন কি নিয়ে বলুন? কবে থেকে কাজকর্ম হবে? আচ্ছা, এবার বলি, ছেলে কি ইঞ্জিনিয়ারিং করেছে? না না, প্লেন গ্র্যাজুয়েশন করেছে, বিএ পাস করেছে, এখন আর পড়াশোনা করছে না, এখন চাকরি বাকরির জন্য চেষ্টা করছে। ছেলে তো এমনি অপেক্ষাকৃত দেখতে ভালো, তাই তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে দেখো মা, দশম ভাবে তুঙ্গি অবস্থায় রয়েছে এবং চন্দ্র ধনু রাশিস্থ লগ্নস্থ অবস্থায়, সেখানে তুঙ্গি কেতু, এবং সপ্তম ভাবে রয়েছে তুঙ্গি রাহু। বৃহস্পতি শনি ষষ্ঠ ভাবে কি গুড়ি সৌরি যোগ করেছে, সেটা বৃষ রাশির ওপর। দুটি গ্রহ ভালো প্ল্যানেটে আছে, এবং রবি এবং মঙ্গল বর্তমানে অবস্থান করছে সিংহর ওপর নবম ভাবে। মানে তোমার ছেলের হরোস্কোপ অনুযায়ী যদি বলা যায়, সব গ্রহগুলো ভালো। এইটা আমি এখন বিচার করলাম। আমি এক কথায় তখন ইঞ্জিনিয়ারিং বলে দিয়েছিলাম। মনে রাখতে হবে, যে ব্যক্তির জাতচক্রে সব গ্রহ ভালো, সেই ব্যক্তির জীবনে কিছু হয় না। কেন? এর কারণ আছে। একটা গ্রহ আরেকটা গ্রহ দুটোই শক্তিমান, তাহলে দুটো শক্তিমান গ্রহে যদি অপোজিট পার্টির হয়, মানে ধরো গ্রহদের মধ্যেও গ্রুপের ভাগ আছে, একটা ইনভেনশন গ্রুপ আর একটা ডিস্ট্রাকটিভ গ্রুপ। এই দুটি গ্রহের যখন সমসপ্তমে বা কোন রকম ভাবে দৃষ্টি হয় এক একটা গ্রহের সঙ্গে আরেকটা গ্রহের, তখন দুটো গ্রহই যুদ্ধেতে পরাজিত হয়। অপেক্ষাকৃত একজন জাতকের হরোস্কোপে যদি সব গ্রহ খারাপ হয়, সে জীবনে সফলতা পায়। এটা কিন্তু এক্সেপশনাল কেস। সমস্ত গ্রহ খারাপ হতে হবে, তাহলে সে জীবনে সাইন করে যাবে। আর সমস্ত গ্রহ ভালো হলে জীবনে সাইন করার সম্ভাবনা খুব কম। ও নিজেরটা নিজে ভালো বোঝে, মানে নিজের বুদ্ধিটা বেশি ভালো বোঝে, অন্য কাউকে ধরতে চায় না অন্যের কথা, তাই তো? এটাই সমস্যা। যাই হোক মা, একটু ছেলে দেখো, কাজকর্ম দেখো, বর্তমান যে সময় যাচ্ছে সেই সময় অনুযায়ী ওকে চেষ্টা করতে পারো। লক্ষ্য কি জীবনে, কি হওয়ার লক্ষ্য? লক্ষ্যটা হচ্ছে ওর প্রশাসনিক পুলিশ হওয়া। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করুক, অসুবিধা নেই। 2024 সাল অবধি, মানে এই যে 2024 সাল হচ্ছে, খুব ভালো চাকরি হওয়ার সম্ভাবনা নেই। 2025 সালে একটা হওয়ার সম্ভাবনা আছে। কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, আমি সমস্ত ব্যক্তিকে সহযোগিতা করি। আর আসছি রামকৃষ্ণদেবের আজকের পর্বের দ্বিতীয় বাণীটা, কারণ সময় খুব কম এসে যাতে কলার বন্ধুরা ফোন করে দিচ্ছেন। সিদ্ধ হলে কিরূপ অবস্থা হয়? সিদ্ধ অর্থাৎ সিদ্ধ পুরুষ বলি বা তরকারি সিদ্ধ বলি। তাহলে সিদ্ধ হলে কিরূপ অবস্থা হয়? যেমন আলু, বেগুন ইত্যাদি সিদ্ধ হলে নরম হয়ে যায় বা সেদ্ধ হলে নরম হয়ে যায়, সেই রকম মানুষ সিদ্ধ হলে নরম হয়ে যায়, তার অহংকার আদি কেটে যায়। তাহলে এটা বুঝতে হবে, সিদ্ধ পুরুষ তাদেরই বলে, যেমন সবজিও সিদ্ধ হচ্ছে তারা নরম হয়ে যাচ্ছে, সিদ্ধ পুরুষ তাদেরই হয় যাদের অহংকার কেটে যাবে।
ধরুন আপনি কারুর পাশ দিয়ে যাচ্ছেন, কেউ কাউকে আপনাকে ডাকলো বা কুকথা বললো, আপনি তাকে প্রতিবাদ করবেন। যারা মহাপুরুষ হন তারা সেই কর্ণপাত করবেন না সেই কথায়। কেন? তাদের কাছে সেই কথার কোনো মাহাত্ম্যই নেই। এই হচ্ছে সিদ্ধ রূপ, অর্থাৎ নিজের অহংকারাদি। সিদ্ধ পুরুষ হলে অহংকার কেটে যায়, কারণ অহংকারী মানুষের উন্নতিও যখন হয়, যেমন জেদ দম্ভ দ্বারা উন্নতিও করা যায়, আবার অবনতিও হয়। অর্থাৎ আমি এরকম আমার লাইফে দেখেছি, তার জেদ তাকে উপরে তুলে দিয়েছিল, আবার সেই জেদও তাকে নিচে নামিয়ে দিল। এই জেদ আর অহংকার কিন্তু মানুষের উন্নতি করে, তার থেকে বেশি পরিমাণ ক্ষতি করে। আর যখন দর্পচূর্ণ হয় তখন মনে হয় নিজের অস্তিত্ব বলে কিছু নেই। সুতরাং সিদ্ধ পুরুষ হতে গেলে অহংকার আদি বর্জন করতে হয়। এবার আজকের দিনের যে তৃতীয় বাণীটা বলছি, আজকের এপিসোডে রামকৃষ্ণদেবের তৃতীয় বাণী। মায়ের একাধিক ছোট সন্তান থাকলে কাউকে চুষি, কাউকে পুতুল, কাউকে আবার খাবার দিয়ে মা ভুলিয়ে রাখেন। এর মধ্যে যে খেলনা ফেলে মাকে মা বলে ডাকছে বা কাঁদছে, তিনি তাকেই কোলে তুলে নিয়ে ঠান্ডা করছেন। তুমি অন্য জিনিস নিয়ে ভুলে আসো, এইসব ফেলে দিয়ে যখন ঈশ্বরের কাছে কাঁদবে তখন তিনি এসে তোমায় কোলে তুলে নেবেন। অর্থাৎ ঈশ্বর মানুষকে অর্থ, যশ, মান, প্রতিপত্তি, সাংসারিক জীবনের শান্তি দিয়ে পাঠায়। কিন্তু যখন এটা এই নিয়ে যখন ভুলে থাকে মানুষ, তখন ধর্ম আচার্যদের বা ঈশ্বরের দিকে মন আসে না। যখন মানুষ কষ্ট পায় তখন মা মা বলে ডাকে, তখনই মা তার কাছে আগমন করেন। অবশ্যই এই কলিযুগেও, ঘোর কলিযুগে ঈশ্বরকে দেখার টেকনোলজি আছে। গঙ্গা স্নানে ঈশ্বর দর্শন কিভাবে হয়, ভূমির ওপর ঈশ্বর দর্শন কিভাবে হয়, পর্বত চূড়া ঈশ্বর দর্শন কিভাবে হয়, এই ঈশ্বর দর্শনের টেকনোলজি আছে। এবং খালি চোখে তাদেরকে অতি অবশ্যই দেখা যায়, কিন্তু সেই সিস্টেমটা অ্যাপ্লাই করতে হয়, তবেই তাদেরকে দেখা যাবে যে চোখের সামনে তাদের চলাফেরা। প্রথম দিকে ঈশ্বর দর্শনে, আমার জীবনের কথা বলি, তাদেরকে স্টিল পিকচার দেখতাম, অর্থাৎ একটা ছবি। তারপর তাদেরকে চলমান দেখতে পারি। এই চলমান যিনি ঈশ্বর, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে ঈশ্বরের দূত। আমাদের চারিপাশে যে আত্মারা ঘুরে বেড়াচ্ছেন, সে আত্মাদের নিজের কাছে টেনে আনার ক্ষমতা রাখতে হবে। এই যে প্রয়োগ বিধি হয়, যে সমস্ত আত্মারা যার যার প্রিয় ইষ্ট আরাধ্য ছিল, প্রত্যেকটা ব্যক্তি কেউ না কেউ মারা গেছেন বলে দেহের থেকে আত্মা আলাদা হয়েছে, কাউকে না কাউকে সে কোনো সময় সেবা করেছেন, কোন ঈশ্বরকে। তাহলে সেই ঈশ্বরের নাম শুনেই সে আপনার কাছে চলে আসবে এবং আপনার ভক্তের মঙ্গলের কাজ করে দেবে। এই ধারণ ছাড়া প্রতিকারের যে কাজগুলো আমি বলি, তারা গিয়েই আপনার ধারণ ছাড়া প্রতিকারের কাজটা করবে। হয়তো সন্তান কিছু করবে না, বা স্বামী বা স্ত্রী বা কন্যাকে কিছু করানো যাবে না, সেক্ষেত্রে তাদের সমস্যা মিটবে এইভাবে। জয় মা তারা, জয় মা তারা। নমস্কার। বলো জয় মা তারা। জয় মা তারা। বলো কি নাম তোমার? আমার ছেলের সম্বন্ধে জানবো। সে বুঝতে পেরেছি, তোমার নামটা বলো। আমার নাম গীতাঞ্জলি মাইতি। গীতাঞ্জলি মাইতি। ছেলের নাম কি? বোধিসত্ত্ব মাইতি। আচ্ছা, কোথা থেকে বলছো মা? বিয়ের ব্যাপারে জানবো। আরে কোথা থেকে বলছো মানে বিয়ের ব্যাপারে জানবো কেন? আমি বলছি কোথা থেকে। মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আচ্ছা, বিয়ের ব্যাপারে। ছেলের বিয়ে হয়নি সেই জন্য? হ্যাঁ। মানে ছেলে এখন বিয়ে করতে চাইছে না, বিয়ে হচ্ছে না, কোনটা? হচ্ছে না। বলো জন্ম তারিখ বলো ছেলের। 11/1990। 11 মানে কত 11? 15/11। আচ্ছা, 15/11/1990। হ্যাঁ। টাইম বলো। রাত 1:30। রাত 1:30। আচ্ছা, রাত্রিবেলা জন্মেছে। জন্মস্থান কি পূর্ব মেদিনীপুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ হ্যাঁ। ছেলে কি এখন বিয়ের জন্য, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি বা ছেলে কি তোমার বাইরে কাজ করে? হ্যাঁ, কলকাতায় থাকে। কলকাতায় কাজ করে। কি করে বললাম মা? তোমার তো এটা প্রশ্ন ছিল না, কি করে বললাম বলো তো? আপনি বুঝতে পারেন সবকিছু। তুমি পূর্ব মেদিনীপুর আর আমি কলকাতা স্টুডিওতে। তোমার ছেলে, তোমার এটা প্রশ্ন ছিল না, আমি শুধু হরোস্কোপ থেকে একটা কথা বললাম, ছেলে বাইরে কাজ করে। অবশ্যই। এবার বিয়ের ব্যাপারে জানতে চেয়েছো। দেখো মা,
এখানে ছেলের কিন্তু যে বিবাহ দেখতে পাচ্ছি ওর হচ্ছে সিংহ লগ্ন এবং তুলা রাশি, জানো তো? এখানে তুলা রাশির সঙ্গে রবিচন্দ্র একত্রিত ভাবে অবস্থান করাতে লগ্নপতি নিচস্থ হয়ে তৃতীয় ভাবে অবস্থান করে নবম ভাবে লগ্ন সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে। সুতরাং দশম ভাবে মঙ্গল বক্রী অবস্থা এবং দ্বাদশ ভাবে বৃহস্পতি কেতু তুঙ্গী অবস্থায় থাকা থেকে তুমি চাইছো তোমার মেদিনীপুরের আশেপাশে কোনো মেয়েকে পছন্দ করতে, তাই কি? কিন্তু তোমার ছেলের তো মেদিনীপুরের আশেপাশে মেয়ের তো বিয়ের যোগ হবে না, একটু দূরের মেয়ে হবে, একটু দূরে চেষ্টা করো। এখানে বুধ শুক্র একত্রিত ভাবে বৃশ্চিকের ওপর অবস্থান করছে, মঙ্গল গ্রহটি বক্রী হয়ে যাওয়াতে বিবাহ নিয়ে একটু সমস্যা হবে, কারণ সপ্তমপতির অবস্থান খুব একটা ভালো নয়। সপ্তমপতি ধনুর ওপর অবস্থান করছে এবং সপ্তম ভাবে যে গ্রহটির দৃষ্টি রয়েছে সেটা রাহু গ্রহ। হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা, তবে বাড়ি থেকে দূরে। এমন কিছু সুযোগ এসেছিল যে বাড়ি থেকে দূরে কোনো মেয়ে পছন্দ হয়েছিল, এরকম হতে পারে? হয়েছে? এরকম ধরনের চেষ্টা করো, আশা করি ভালো হবে। আর সেরকম যদি হয় তোমার ছেলেকে নিয়ে যদি আসতে পারো, পূর্ব মেদিনীপুর থেকে বলছে আমাকে মেচেদাতে পেয়ে যাবে, কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি। এই যে রামকৃষ্ণদেব মহাপুরুষের বাণী যখন আপনাদের টিভি অনুষ্ঠানে তুলে ধরছি, সেই জন্য নিজের মধ্যেও কিছু সাধনার পাঠ থাকতে হবে, নইলে তাদের বাণী, যে তৈলঙ্গ স্বামী, রামকৃষ্ণদেব, বামদেবের এই যে এপিসোড আপনাদেরকে সৃষ্টি টিভির পর্দায় আগেও করেছি, আজকে এখন রামকৃষ্ণদেবের বাণী তুলে ধরছি। সুতরাং সাধক হতে গেলে সব থেকে আগে নিজেকে ভালো মনের মানুষ হতে হবে। যার জন্য যেটা আমি টিভিতে বলি যে আগে সমস্যার সমাধান করব, তারপর মূল্য নেব। এই সমস্যার সমাধান যতদিন না পর্যন্ত হচ্ছে কোনো মূল্য আমি নিই না। এটা প্রত্যেকটা ব্যক্তি জানেন। আমার টিভিতে একরকম কথা, আর চেম্বারে এসে বলে পুজোর জন্য, এর জন্য, ওর জন্য এই খরচ, এটা কোনোদিনই করি না। যারা এসছেন তারা জানেন, আর যারা আসেননি তাদের এসে আমাকে পরীক্ষা করতে হবে যে আমি যেটা বলি টিভিতে সেটাই চেম্বারে করি কিনা। টিভিতে একরকম বলবো, ক্লায়েন্ট আনার জন্য চেম্বারে একরকম, আমার কাছে তা নয়। কারণ সাধক হতে গেলে ভালো মনের মানুষ হতে হবে। সেই কারণেই আগে মানুষের সমস্যার সমাধান করবো। নিশ্চয়ই আমি ভগবান নই যে বাবু তাদের মতো অত বড় সাধক নই যে 100 জনের ভালো করতে পারবো, কিন্তু আগে কেন মূল্য নিই না? তার কারণ যারা ভালো হবেন তারাই মূল্য দেবেন আমাকে। অবশ্যই আমার কাছে এসে কেউ খালি হাতে ফেরেন না। জয় মা তারা। জয় মা তারা। জয় তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। প্রবীর কুন্ডু। প্রবীর কুন্ডু, শিলিগুড়ি থেকে। নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে। বলুন জন্ম তারিখ। 4/10/1983। 4/10/1983। টাইম বলুন। ভোর 5টা। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি? না, জন্মস্থান বাংলাদেশ। বাংলাদেশে কোন জায়গায়? জেলার নাম বলতে হবে। জেলা নীলফামারী জেলা। কি বললে? নীলফামারী। নীলফামারী। আর একটু ওর কাছাকাছি একটু বড় জেলার নাম বলো। রংপুর। আচ্ছা, আচ্ছা। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার। বলো, কে কি কেরিয়ার জানবে? না, কেরিয়ার, শরীর স্বাস্থ্য, মানে ছোট 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 বিষয়, এটা আমার একটু ঠিক হচ্ছে, বারবার লেগেই আছে, মানে শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে। আচ্ছা, এইবার আমাকে একটা আগে প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি কি সরকারি চাকরি করো? হ্যাঁ, সরকারি চাকরি করি। আচ্ছা, কি করে? তুমি এখন শিলিগুড়িতে আছো আর বাংলাদেশে জন্ম, আর আমি কলকাতা স্টুডিওতে। তুমি কি আমার শেখানো কলার? না, একদমই না। তাহলে কি করে বললাম যে তুমি সরকারি চাকরি করো? সেটা ভগবানের, মানে আপনার নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ রয়েছে, আপনি আশীর্বাদ আছে, বলতে পারছেন। নিশ্চয়ই। শরীর স্বাস্থ্যের জন্য এবার সরাসরি প্রশ্নে আসি, একদম স্পেসিফিক জায়গায়। এখানে গ্রহগত কারণের যে অবস্থান দেখতে পাচ্ছি, এই শরীর স্বাস্থ্য সমস্যাটা 2023 সাল থেকে অল্প বিস্তর বেড়েছে। এইটা বর্তমানে 2024, তাই তো? 2023 সালের নভেম্বর মাস থেকে, মানে শেষ মাস ডিসেম্বর নভেম্বর থেকে এই সমস্যাটা অতিরিক্ত বেশি মাত্রায় বেড়েছে, তাই কি? হ্যাঁ, ঠিক বলেছেন, একদম ঠিক। একদম ঠিক বলেছি। আমি ভুল তো বলি না। আমার প্রেডিকশনটা এতখানি স্পেসিফিক আর পারফেক্ট হয়, যার জন্য সমাধানটা এক চান্সে হয়। কারণ ড্যামেজটা কোন জায়গায় আমি ধরতে পারি, যার জন্য এক চান্সের রেমেডিটা হয়। ওই 5 রকম আংটি পরিয়ে 5 রকম কবস্তাবিজ দিয়ে কিছু হয় না। যা হবে একটাতে হবে, এবং মা তারা চাইলে অতি অবশ্যই হবে। বাবা দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছি, শত্রু দ্বারা একটা ক্ষতি রয়েছে। হরস্কোপ অনুযায়ী বর্তমান গোচরকালীন এবং তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ অনুযায়ী, যে হরস্কোপ অনুযায়ী কিন্তু এই ধরনের পীড়ন সাময়িক আসার কথা ছিল। অর্থাৎ রোগ ব্যাধিটা মানুষের জীবনে সাময়িক আসে, আবার কেটেও যায় ডাক্তার দেখালে, তাই তো?
কিন্তু এই জায়গাটা শত্রু দ্বারা একটা ক্ষতি হয়েছে, অবশ্যই গ্রহগত কারণে একটা ডিস্টার্ব ছিল, তার জন্য তোমার 2023 সালে একটু ডিস্টার্ব হয়েছে, কিন্তু 2023 সালের শেষ সময় থেকে যে সম্ভাবনাটা রোগের এসছে সেই সম্ভাবনাটা শত্রু দ্বারা ঘটানো হয়েছে। এবং এই কাজটা কিন্তু ওইটা কাটান না করলে হবে না। আচ্ছা, এই জিনিসটা সম্পূর্ণরূপে কিন্তু কাটান না করলে কিছু হবে না। এটা বিষক্রিয়াধনিত, অর্থাৎ মুসলিম তন্ত্রে ক্ষতি করা হয়েছে, যেটুকু আমার মনে হচ্ছে হরোস্কোপ দেখে। আচ্ছা। তো গুরুজি, আপনি শিলিগুড়িতে তো আমার চেম্বার নেই না, শিলিগুড়িতে বাবা 6টা চেম্বার, বেশি চেম্বার করি না। আমার বাড়ি শ্যামবাজার, উত্তর কলকাতায়। তারাপীঠ বীরভূম জেলাতে মহাশ্মশানে যজ্ঞ করি আর চেম্বার করি। এছাড়া বর্ধমান, মেচেদার, হাওড়া আর এই ব্যারাকপুর রয়েছে। এখন তোমাকে আসতে গেলে হয় কলকাতা নইলে তারাপীঠ। সাধারণত শিলিগুড়ির লোকেদেরকে তারাপীঠ কেন বলি, যেহেতু একেবারে শিলিগুড়িটা তারাপীঠের অনেক কাছে এবং সেখানে থাকার অ্যারেঞ্জমেন্ট আমি ব্যবস্থা করে দিই। আধার কার্ডটা শুধু সঙ্গে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আমি 5ই জুন তারাপীঠ থাকবো এই ফলহারিণী অমাবস্যায়। সেক্ষেত্রে তুমি যদি আসতে চাও তাহলে 1 কপি 2 কপি ছবি প্রিন্ট করে নিয়ে বাড়ির লোককে সঙ্গে যদি আসতে পারো ভালো, আগে থেকে বুকিং করে এসো, তোমার জন্য রুম রেখে দেবো, কোনো অসুবিধা হবে না। কেমন? জয় মাতা। গুরুজি, আরেকটা শুধু কোশ্চেন, আমার পুত্র সন্তানের মানে কবে দেখতে পারবো? পুত্র সন্তানের মুখ? হ্যাঁ। এইবার আমার একটা বক্তব্য আছে, এই জায়গাটা ঠিক। 2025 সাল অবধি কোনো সন্তানাদি চেষ্টা করো না, এমনকি 2026। আমি যেটুকু দেখতে পাচ্ছি এই জায়গাটা ঠিক না করলে না, এই যে তোমার এখন গ্রহগত অবস্থান আছে ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে। যদি সাধারণ গ্রহের পীড়নকে নিয়ে সঙ্গে, দেখো দুটো কাজ আছে, একটা প্রতিকার করা, তাহলে সমস্যা থেকে বেরোনো, আরেকটা হচ্ছে গ্রহ এক সময় না এক সময় তোমাকে সেই জায়গা থেকে ফেরত আসতে হবে, কিন্তু সেটা হচ্ছে 2026 সাল অবধি পীড়নটা থাকবে। তাহলে তারপর সন্তানের কথা চিন্তা করা ভালো। আর প্রতিকার করলে অবশ্যই আমি বলে দিতে পারবো কবে তোমার পুত্র সন্তান স্ত্রীর সাথে মেলামেশা করলে ভালো হবে, সেগুলো ডিটেলস বলে দেওয়া যাবে। সেই অনুযায়ী কাজ করলে পুত্র সন্তানই হবে। জয় মাতারা। কোন সময় মেলামেশা করলে পুত্র সন্তান হবে আর কোন সময় কন্যা সন্তান হবে অবশ্যই বলা সম্ভব, এটা সম্পূর্ণ জ্যোতিষ মতে। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে এবং মানুষের সমস্যা দিনকে দিন বাড়ছে। অর্থের চাহিদা, এই অর্থের চাহিদা মেটানোর জন্য মানুষ একটার উপর একটা অপরাধ করতে থাকে, কিন্তু তার মধ্যে সেই অপরাধ বোধটা হারিয়ে যায় মনে করে অর্থে। কেউ সেভিংস করছে, কেউ জমি কিনছে, কেউ সোনাদানা কিনছে, আলটিমেট কি করে? ভোগ করার জন্য থেকে আগে চিন্তা করে বড় অসুখ হলে হসপিটালে খরচা আছে তো। তাহলে নিজের আত্মাকে যদি পরমাত্মার সাথে মেলাতে হয় তাহলে নিজেকে হতে হবে অতি পবিত্র, তার জন্য পরমাত্মার সাথে মিলন হবে। যখনই পরমাত্মার সাথে মিলন হবে, রোগ ব্যাধি, যশ মান খ্যাতি তার জন্য ছেড়ে দিতে হবে। অর্থাৎ আমি কোনো কার্য করি না, এটা আমি সবসময় চিন্তা করি, আমার জন্য যে ভগবান রয়েছেন সেই তারামাই আমার ভক্তদের মঙ্গল করে। অহংকার ত্যাগ করলে মানুষ জীবনে অনেক বড় হয় 100 বার, তবেই সিদ্ধ হওয়া যায়। আজকে রামকৃষ্ণদেবের আরেকটা বাণী আপনাদেরকে বলছি। যেমন হঠাৎ করে কোনো গরিব লোক মাটির ভেতর থেকে কোনো অর্থ মানে সম্পত্তি পেলেন, বা লটারি বা ইত্যাদি থেকে কোনো টাকা পয়সা পেলে বড় লোক হয়ে গেল, সেই রকমই পাপী লোক হঠাৎ করে ঈশ্বরের ছোঁয়াতে তার পাপী লোক থেকে তার জীবনটা মুক্ত হয়ে যায়। দেখতে একই রকম থাকে কিন্তু অধর্মের কাজ তার দ্বারা হয় না। সুতরাং মানুষের মঙ্গল হোক এটাই চাই, প্রত্যেকে ভালো থাকুন এটাই আমি কামনা করি। যার জন্য প্রত্যেকটা মানুষের আগে সমস্যার সমাধান করি, তারপর মূল্য নেই। আমি কিন্তু বারবার একটাই কথা বলি, যারা এসছেন তারা তো অতি অবশ্যই জানেন, আর যারা আসেননি তাদের পরীক্ষা করার জন্য আসতে হবে। এই যে সত্যিতে টিভিতে যেটা বলছি সেটাই বাস্তবে চেম্বারে করি তো অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে সমস্যার সমাধান করি, তারপর কাজের মূল্য দিই। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আসবো আবার লাইভ অনুষ্ঠান নিয়ে রামকৃষ্ণদেবের বাণী আপনাদের সামনে সৃষ্টি টিভির পর্দায় রবিবার বিকেল 4:25 এবং সোমবার বিকেল 4:25 আপনাদের কাছে তুলে ধরবো। অনুষ্ঠান মিস করলে কিন্তু খুব ভুল করবেন, কারণ একটার বেশি এই অনুষ্ঠান আর রিপিট টেলিকাস্ট হবে না। আজকের মতো এখানে সময় নির্দেশ করছে ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।